প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনার দ্য হরর ওয়ার্ল্ডের আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় লিসেনার, আরিফুর রহমান ভাই এবারে যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি কিন্তু দেশের বাইরের ঘটনা না, এই ঘটনা আমাদের দেশেরই ঘটনা। আরিফুর রহমান ভাইয়ের বাড়ি কিন্তু ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা গ্রামে। আর এই কলাকোপা গ্রামে কিন্তু অনেকেই ঘুরতে চান, কারণ হচ্ছে ওখানে বিভিন্ন জমিদার বাড়ি দেখতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের গড়নের জমিদার বাড়ি সেখানে অনেকেই দেখতে চান। এর মধ্যে উকিল বাড়ি, জজ বাড়ি নামে বেশ নাম করা দুটো বাড়ি রয়েছে, এগুলো দেখতে চান, যেগুলোতে এখনো মানুষ থাকে। এছাড়া আরো কিছু জমিদার বাড়ি রয়েছে, সেগুলো পরিত্যক্ত। আবার কিছু কিছু জমিদার বাড়িতে কিছু মানুষ থাকে, একদম জরাজীর্ণ অবস্থা। আর এই কলাকোপাতে যে আনসার ক্যাম্প রয়েছে, এই আনসার ক্যাম্পের যেই টি স্টলটা রয়েছে, ওখানে কিন্তু আপনারা একটা ঘাট দেখতে পাবেন, অনেক পুরনো একটা ঘাট। ওটা একটা সময় জমিদার বাড়ির ঘাট ছিল আর কি। ইছামতি নদীর পাশ দিয়ে এই ঘাটটির অবস্থান দেখতে পাওয়া যায়। আমি নিজেও যখন নবাবগঞ্জে ছিলাম বেশ কিছু বছর, তখন আমি নিজেও কিন্তু ওই আনসার ক্যাম্পের ওই টি স্টলের ওখানে বসে, ওই ঘাটের কাছাকাছি বসে কিন্তু চা খেয়েছি। একটা অন্য ধরনের অনুভূতি ছিল আর কি। আশেপাশে এখন তো ঈদ খোলা গড়ে উঠেছে নদীর ওই পাশটাতে, ইছামতি সেই আগের ইছামতি নদী নেই। তো যাই হোক, আজকের এই ঘটনার সাথে এই জায়গাগুলোর একটা সম্পৃক্ততা রয়েছে। ঘটনাটি অনেক আগের, ব্রিটিশ পিরিয়ডের ঘটনা। এক্সাক্ট সালটা আসলে বলা যায় না। মূলত এই আরিফুর রহমান ভাই যখন দেশে ছিলেন, তখন মাঝে মাঝে বন্ধুদের সাথে ওই আনসার ক্যাম্পের টি স্টলের ওখানে গিয়ে ওই ঘাটের কাছে বসে চাটা খেতেন আর কি। তো ওখানে একজন মুরব্বীর সাথে ওনার আলাপচারিতা হয়। শুধু উনি না, ওনার অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে আলাপচারিতা হয়। মুরব্বীর বয়স 70-এর উপরে। তো উনি একটি ঘটনা শেয়ার করেছিলেন। ঘটনাটা বেশ ভাঙা ভাঙা ঘটনা ছিল। তো এই ভাঙা ভাঙা ঘটনার সম্পৃক্ত রয়েছে আরো অনেক কিছু তথ্য এক জায়গা করে মূলত একটি পূর্ণ ঘটনা এই আরিফুর রহমান ভাই সংগ্রহ করতে পেরেছিলেন। তো সেই ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করব। তবে এই ঘটনাটি আরিফুর রহমান ভাই শুনেছিলেন 2016 সালে। এই 16 সালের ঘটনায় 8 বছর পরে আপনাদের সামনে উপস্থাপন করছি। যেহেতু এই ঘটনাটা অনেক পুরনো ঘটনা, যদি কেউ অন্য কোথাও শুনে থাকেন তাহলেও কোনো ক্ষতি নেই, কারণ হচ্ছে যেটা মিথ আকারে প্রচলিত আছে বা যেটা লেজেন্ড আকারে মানুষের মনের মধ্যে বা মানুষের মুখে মুখে প্রচলিত আছে, সেটা অনেক জায়গায় প্রচারিত হতেই পারে। এটা নিয়ে আমরা ভাবি না, কারণ লেজেন্ড বা মিথ এটা আমার বা আপনার মানে নিজের কোনো সম্পত্তি নয়, এটা হচ্ছে আমাদের লোকজ সম্পত্তি। এই কারণে যে কেউই এই ধরনের মিথ বলতে পারেন বা এই লেজেন্ডগুলো প্রচার করতে পারেন। এই জন্য আমাদের বলার অবকাশ নাই যে অমুকে এটা বলেছে, আপনি এটা কেন বললেন, কারণ এটা প্রচলিত একটা ঘটনা। আর সেই ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। তো এই বহু আগে এখানে যে জমিদাররা থাকতেন, এখানে খুব নাম করা বেশ কিছু জমিদার থাকতেন। আপনারা যারা কলাকোপায় গিয়েছেন তারা দেখবেন যে কতগুলো জমিদার বাড়ি ওখানে রয়েছে। ওই সময়ে বড় বড় যে পূজাগুলা হতো, স্পেশালি দুর্গা পূজা, তো এই ধরনের বড় বড় পূজাগুলোতে ওই জমিদাররা, স্থানীয় পুরোহিতরা ছিলই, এছাড়াও ওনারা ভারত থেকে আরো বড় বড় পুরোহিতদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেন। তারা এখানে আসতেন, পূজায় শরিক হতেন। এখানে যারা পুরোহিতরা রয়েছেন তারাও ওই বড় বড় পুরোহিতদের কাছে দীক্ষা নিতেন। মানে এইটা কিন্তু একটা বেশ প্রচলিত একটা কালচার ওখানে ছিল। আর ওই যে ঘাটটার কথা বলছি, আনসার ক্যাম্পের পাশে যে ঘাটটা রয়েছে, এই ঘাটে জমিদারের পরিবারের সদস্যরা শুধু গোসল করতে আসতেন। বিশেষ করে ওই ঘাটে নাকি শুধু নারী সদস্যরা গোসল করতে আসতেন, অন্য কারো গোসল করার অনুমতি ছিল না। এমনকি জমিদার বাড়ির পুরুষ সদস্যরাও খুব একটা আসতেন না ওখানে। আর অন্য মানুষদের আসার তো প্রশ্নই আসে না। এখন যে ইছামতি নদীটা রয়েছে, তখন তো আরো বিস্তৃত ছিল, আরো অনেক সুন্দর ছিল, এখন তো অনেকটা কমে গেছে আর কি। তো এভাবেই চলছিল সবকিছু। একবার কি হয়, এই জমিদাররা
বেশ বড় একটা পূজার আয়োজন করে, বিশেষ করে ঘাট সংলগ্ন যে জমিদার বাড়ি ছিল ওর কাছাকাছি আর কি। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং, বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটি লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। তো ওনারা বেশ বড় একটা পূজার আয়োজন করেছিলেন। অন্যান্য বছরের মতো সেবারও ভারত থেকে একজন নামকরা পুরোহিত এসেছিলেন। তো পুরোহিত যখন মন্দিরে পূজা অর্চনা করছেন, তখন ওখানকার লোকাল একজন পুরোহিতকে ওই ভারত থেকে আসা ওই বড় পুরোহিত বলছেন, আচ্ছা ওই যে ছেলেটাকে দেখা যায়, ওটা কে, ওকে চেনো? তখন লোকাল পুরোহিত বলে, হ্যাঁ ওকে চিনি তো, আমাদের এখানে একজন নাপিত আছে, তার নাম হলো পাঁচু, পাঁচু নাপিত নামেই তাকে সবাই চেনে। এই পাঁচু নাপিতের ছেলে হচ্ছে, এর নাম হচ্ছে মানিক। তখন ওই পুরোহিত মশাই বলছেন যে তুমি এই ছেলের মা বাবাকে আমার সাথে একটু দেখা করতে বলবা। তো হঠাৎ করে বিদেশ থেকে আসা, মানে ভারত থেকে আসা এই বড় পুরোহিত মশাইয়ের কাছে নাপিতের ছেলের তথ্য বা তার সম্পর্কে তিনি কথা বলছেন, এটা জানার পর ওই পুরোহিত মশাইরও তো একটু আগ্রহ জন্মে যে কি কারণে উনি এই বিষয়টা জানতে চাচ্ছেন। এত লোক আছে এখানে, শত শত লোক পূজা মণ্ডপে উপস্থিত, এত লোক বাদ দিয়ে শুধু এই ছেলেটার দিকে তার নজর কেন গেল? উনি ওনার এই আগ্রহের কথা বা কৌতূহলের কথা প্রকাশ করলেন ওই বড় পুরোহিতের কাছে। তখন ওই বড় পুরোহিত বলছেন যে এই ছেলের মধ্যে একটা আধ্যাত্মিক শক্তি রয়েছে, এটা আমি দেখেই বুঝতে পেরেছি। ওকে আমি ভালো কিছু জ্ঞান শিক্ষা দিতে চাই, যেটা মানুষের কল্যাণে কাজে লাগে। ওকে যদি কোনো খারাপ মানুষ দেখতে পায়, তাহলে কিন্তু ওকে কাজে লাগিয়ে অনেক খারাপ কাজ হাসিল করতে পারবে। তুমি দ্রুত ওর মা বাবার সাথে কথা বলো, এই ছেলেটাকে আমি সাথে করে ভারতে নিয়ে যেতে চাই, সেখানেই আমার কাছে বেশ কিছু বছর রেখে ওকে আমি দীক্ষা দিতে চাই। তো এই কথা শোনার পর স্থানীয় যিনি পুরোহিত, উনি তো বেজায় খুশি হলেন। এই কারণে খুশি হলেন, উনি ওই পুরোহিত মশাইকে বললেন যে পুরোহিত ঠাকুর, আসলে এটা তো আমাদের জন্য খুবই আনন্দের কথা, আমাদের গ্রামের এরকম একটা ছেলেকে আপনি নিয়ে যাবেন, আপনার কাছ থেকে সে দীক্ষা লাভ করবে, এটা তো সত্যি গর্বের বিষয়। আমি আজই পুজোর কাজ শেষ করে ওদের বাড়িতে গিয়ে ওর মা বাবার সাথে কথা বলবো। সত্যি উনি পূজার কাজ শেষ করে রাতের বেলা গিয়ে এই পাঁচু নাপিত এবং তার স্ত্রী, মানে ওই মানিকের মা বাবার সাথে কথা বললেন। কথা বলার পর মানিকের মা বাবা তো খুব খুশি যে ভারত থেকে আসা এই নামকরা পুরোহিত, উনি তার ছেলেকে নিয়ে যেতে চাচ্ছেন, দীক্ষা দেবেন, এটা তো তাদের জন্য সৌভাগ্যের বিষয়। আর উনি তো একবারে নিয়ে যেতে চাচ্ছেন না, তাকে তো ব্রহ্মচারী বানাবেন না, ছেলেটা তো আবার ফেরত আসবে, সে এখানে এসে এখানকার লোকদের উপকার করবে, এটা তো ভালো জিনিস। তো মা বাবাও রাজি হয়ে যান, আর মানিককে যখন বলা হয় মানিকও সে রাজি হয়ে যায়। তো ওইবার পুজোর কাজ শেষ করে ওই ভারত থেকে আসা পুরোহিত মশাই উনি ওই ইছামতি নদী যোগেই উনি ভারত চলে যেতেন। কিভাবে কিভাবে ওই সময় যে নদী পথ ছিল ওইভাবেই চলে যেতেন আর কি। বেশ কয়েকদিন সময় লাগতো ভারতে যেতে আর কি। কলকাতা মানে পশ্চিমবঙ্গেই আর কি কোন একটা মন্দিরে উনি বড় পুরোহিত হিসাবে ছিলেন। কোন মন্দিরে এটা জানা যায় না। তো যাই হোক, পাঁচু নাপিতের ছেলে মানিককে তো নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর 1 মাস 2 মাস 5 কি 6 মাস পর হঠাৎ কোনো ধরনের কোনো তথ্য না দিয়ে, সময় তো টেলিগ্রাম করা যেত, কিন্তু না, কোনো ধরনের কোনো টেলিগ্রাম কিছু না। হঠাৎ একদিন কোন একটা বড় টাইপের কোন একটা নৌকায় এই মানিককে নিয়ে ওই পুরোহিত মশাই উনি চলে এসেছেন। উনি এসে সরাসরি মন্দিরে গিয়েছেন মানিককে নিয়ে। তো মন্দিরের যিনি পুরোহিত মশাই, উনি তো হঠাৎ করে এই ভারত থেকে আসা ওই পুরোহিত মশাইকে দেখে অবাক হয়ে গেছেন। কারণ এই পুরোহিত মশাই জমিদারের আমন্ত্রণ ছাড়া কখনোই আসে না, আর তার অনেক ব্যস্ততা, তার দেখা পাওয়ার জন্য অনেক বড় বড় জমিদাররাও মুখিয়ে থাকে। কিন্তু উনি কোনো খোঁজ খবর না দিয়ে এখানে আসলেন। আর বড় পুরোহিত মশাই আসলে মন্দিরের যিনি পুরোহিত বা মন্দির কমিটি যারা আছে তাদেরকে জমিদার অবহিত করেন যে উনি আসছেন, কেন উনি এসে আগে মন্দিরে ঢোকেন। এটা তাদের একটা কালচার ছিল আর কি। কিন্তু কিছুই বলা হলো না। আসলে জমিদার নিজেও জানতেন না যে হঠাৎ করে উনি এভাবে আসবেন। যখন মন্দিরে ওই বড় পুরোহিত মশাই মানিককে নিয়ে গেলেন, মানিককে খুব বিপর্যস্ত দেখাচ্ছিল।
এখন যিনি ছোট পুরোহিত মশাই, মানে লোকাল মন্দিরের যিনি পুরোহিত, উনি এই বড় পুরোহিতকে বললেন যে পুরোহিত মশাই, কোনো কি সমস্যা হয়েছে? এই ছেলেটা কি কোনো অন্যায় করেছে, কোনো শৃঙ্খলা ভঙ্গ করেছে, বা আপনার কাছ থেকে দীক্ষা নিতে অস্বীকৃতি জানিয়েছে? তাহলে হঠাৎ করে ওকে নিয়ে আসলেন, কি হয়েছে? তখন পুরোহিত মশাই মুচকি হেসে বললেন যে না, আসলে তোমরা যেটা ভাবছো এটা না, আমি অন্য কারণে ওকে নিয়ে এসেছি। তুমি দ্রুত এই মানিকের মা বাবাকে খবর দাও, তাদের উপস্থিতিতেই আমি কিছু কথা বলতে চাই। তখন দ্রুত মানিকের মা বাবাকে খবর দেওয়া হলো। মানিকের বাবা তখন তিনি বাজারে তার যেই কাজ, ক্ষৌরকর্ম আর কি, চুল টুল কাটা এটা করছিলেন আর কি। হঠাৎ করে খবর পেলেন, দ্রুত চলে আসছেন মন্দিরের এখানে। খবর পেয়ে জমিদারও চলে আসছেন যে কি ব্যাপার, বড় পুরোহিত মশাই কোনো খোঁজ খবর না দিয়ে হঠাৎ করে চলে আসছেন। উনিও ভয় পেয়েছেন যে ওই সময় কিন্তু এই পুরোহিত মশাইদের কথার উপরে জমিদারদের জমিদারি অনেকাংশে নির্ভর করত। কারণ কোনো পুরোহিত মশাই যদি জমিদারদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ধর্মীয় বিধান শোনাতেন, তাহলে কিন্তু মানুষজন জমিদারদের জমিদারি আর মানত না, খেপে যেত, খুব বড় ধরনের বিশৃঙ্খলা হতো। তো জমিদারও ভয় পেয়েছিলেন, হঠাৎ করে বড় পুরোহিত মশাই চলে আসতেন, কি সমস্যা হলো? তো বড় পুরোহিত মশাই জমিদারকে আশ্বস্ত করলেন, জমিদার মশাই আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনারা যেগুলো ভাবছেন সেটা না, আপনাদের উপস্থিতিতে আমি ভিন্ন ধর্মী একটা কথা বলবো যে কেন এই ছেলেটাকে আমি নিয়ে আসছি আবার এখানে এত অল্প সময়ের ব্যবধানে। কমপক্ষে তো 2 বছর আমার কাছে থাকার একটা কথা ছিল, কিন্তু কেন নিয়ে আসলাম সেটা এখন বলছি, শোনেন। তখন সকলের উপস্থিতিতে ওই বড় পুরোহিত মশাই বলতে থাকেন, উনি বলতে থাকেন, যখন মানিককে উনি নিয়ে যান, নিয়ে যাওয়ার পর সপ্তাহ 2 বেশ ভালোই ছিল। ওনার একটা বড় আশ্রম রয়েছে, মন্দির সংলগ্ন আশ্রম রয়েছে, সেখানেই অন্যান্য যারা ছোট ছোট বাচ্চা বা কিশোর বয়সী বাচ্চা, ওই সময় মানিকের বয়স ছিল 16-17 বছর এরকম আর কি, তো ওই বয়সী ছেলেদেরকে এই পুরোহিত হওয়ার বা ঠাকুর হওয়ার জন্য বিভিন্ন দীক্ষা দেওয়া হতো। তো মানিকও সেখানে যায়, সপ্তাহখানেক বেশ ভালোই কাটছিল, কোনো সমস্যা নাই। হঠাৎ সকালবেলা, মানে রাত্রে মানিক ঘুমিয়েছে, সকালবেলা মানিককে আর পাওয়া যায় না। মানিককে কিন্তু এই বড় পুরোহিত মশাই খুব নজরে নজরে রাখতেন এবং আলাদাভাবে তাকে শিক্ষা দিতেন, অন্যদের থেকে বেশ আলাদাভাবে তার যত্ন নিতেন। হঠাৎ করে মানিককে না পাওয়ার পেছনে কি কারণ হতে পারে? পুরোহিত মশাই চিন্তা করলেন যে মানিককে উনি একটু এক্সট্রা যত্ন নেন, এর কারণে হয়তো বা অন্য ছেলে পেলে খেপে গেল না তো, কিন্তু না, তো এরকম হওয়ার কথা না। তো উনি আশ্রমের সকলকে জিজ্ঞেস করলেন, মানিককে তোমরা দেখেছো? মানিক কোথায় গেল? সকলে বলে না, মানিককে তো আমরা কোথাও দেখি নাই। উনি উপস্থিত অনেকেই বিভিন্ন জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু না, প্রত্যেকের কথাই ওনার কাছে মনে হলো সত্য, প্রত্যেকেই সত্য বলছেন, মানিককে কেউ ইচ্ছা করে ক্ষতি করেছে বিষয়টা এরকম না। তখন ওই পুরোহিত মশাইয়ের কাছে অনেকগুলো হিন্দু জিন আসতো, যারা ওই পুরোহিত মশাইকে খুব সম্মান করত। পুরোহিত মশাইয়ের কথাই ছিল শেষ কথা তাদের কাছে, এবং তারাও মন্দিরের সেবা যত্নে খুব কাজ করতো ওই হিন্দু জিনেরা। তাদেরকে ডেকে উনি জিজ্ঞেস করলেন যে মানিক কোথায় গেল? অন্যরা না বলতে পারলো, তোমাদের তো বলার কথা, তোমাদের তো জানার কথা, বলো মানিক কোথায় গেল? ওরা প্রত্যেকেই বলে আমরা কেউ বলতে পারি না মানিক কোথায় গিয়েছে। জিনদের মুখে এই কথা শোনার পর ওই বড় পুরোহিত মশাই উনি তো খুব মনক্ষুণ্ণ হন, যে তোমরা বলতে পারো না, মানে এটা কিভাবে সম্ভব? আমার আশ্রমের অন্যরা রাতের বেলা ঘুমায়, কিন্তু তোমরা তো রাতের বেলা জেগে থাকো, তাহলে মানিকের কি হলো তোমরা কেন বলতে পারলা না? তখন ওই জিনদের মধ্যে যিনি সর্দার ছিলেন উনি বললেন যে ঠাকুর মশাই, আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু এতটুকু কথা দিচ্ছি, মানিকের সম্পর্কে খুব দ্রুতই আপনাকে আমরা জানাবো। তো পুরোহিত মশাই চিন্তা করছেন জিনেরা চাইলে এটা খুব ইজি, হয়তোবা কোনো কারণে মানিকের এই যে সমস্যাটা হয়েছে, মানিক হারিয়ে গেছে, এটা তারা বুঝতে পারে নাই, কিন্তু ওরা দ্রুত এই তথ্যটা এনে দিতে পারবে। কিন্তু 1 দিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, কয়েক মাস কেটে যায়, জিনেরা কোনো তথ্য পায় না। এদিকে প্রতিদিন রাতের বেলা এই পুরোহিত মশাই জিনদেরকে ডাকে, বলে যে কি তথ্য জানো তাড়াতাড়ি বলো। জিনেরা সকলেই মন খারাপ করে হাজির হয়, অনেকে হাজিরই হতে চায় না, যে কোন মুখ নিয়ে পুরোহিত মশাইয়ের সামনে যাব। ওনাকে এত সম্মান করি, উনি এমন একটা দায়িত্ব দিলেন, আমাদের অবহেলার কারণে মানিক হারিয়ে গেল, অথচ আমরা মানিকের কোনো তথ্যই পাচ্ছি না। জিনেরা কোনো তথ্য দিতে পারে না, আশেপাশে যে সমস্ত জিনেরা থাকে তাদের কাছ থেকেও তথ্য নিয়েছে, কেউ কোনো তথ্য দিতে পারে না যে মানিক কোথায় গেল। এটা একটা অসম্ভব ব্যাপার যে জিনেরা কোনো তথ্য এনে দিতে পারবে না।
বিশেষ করে অনেক শক্তিশালী, ওইখানে আশেপাশে যেহেতু হিন্দু সম্প্রদায়ের লোক বেশি, অনেক দুর্ধর্ষ শক্তিশালী জিনেরা আশেপাশে ছিল, তারাও কোনো তথ্য এনে দিতে পারে নাই মানিক কোথায় গেল। তখন পুরোহিত মশাই খুব চিন্তায় পড়ে গেলেন। এভাবে মাসের পর মাস কেটে যাচ্ছে, জিনেরাও কোনো তথ্য দিতে পারছে না, মানুষজনও কোনো তথ্য দিতে পারছে না। নিশ্চয়ই মানিককে কোনো খারাপ শক্তি নিয়ে গেছে, এমন কোনো খারাপ শক্তি যে যাদের কাছ থেকে কোনো তথ্য বের হচ্ছে না, এবং মানিককে খুবই একটা অসৎ উদ্দেশ্যে নিয়ে গেছে। উনি চিন্তায় পড়ে গেলেন যে মানিকের ভিতর যে আধ্যাত্মিক ক্ষমতা সৃষ্টিকর্তা দিয়েছেন, এটা যদি খারাপ কাজে লাগানো যায় তাহলে ভয়ঙ্কর বিপর্যয় হয়ে যাবে। মানিক নিজেও জানে না ওর মধ্যে কি শক্তি সৃষ্টিকর্তা দিয়েছেন। নিশ্চয়ই কোনো খারাপ শক্তি ওকে নিয়ে গেছে, কিন্তু কারা হতে পারে? তো এদিকে ওই যে তার অনুগত জিনেরা ছিল, ওরাও তো খোঁজ খবর নিচ্ছে। প্রায় 6 মাস পর একটা তথ্য পাওয়া যায়। ওই রাত্রে মানে রাগান্বিত হয়ে আর জিনদেরকে ডাকেন নাই উনি, মানে বেশ কয়েকদিন ধরে ডাকেন নাই, কারণ প্রতিদিন ডাকেন কোনো তথ্য দিতে পারে না, এই জন্য উনি রাগ করে ওদেরকে ডাকেনি নাই। এরকম না ডাকার কয়েকদিন পরে এক রাত্রে ওই পুরোহিত মশাই ঘুমিয়ে আছেন, তখন জিনদের সর্দার এসে তাকে আদাব জানিয়ে বলেন যে ঠাকুর মশাই উঠুন, একটা খবর আছে। তখন ঠাকুর মশাই তাড়াতাড়ি করে উঠে উনি ওনার যে কক্ষ আছে, আলাদা কক্ষ, পূজার ঘর, সেটাই যান। সেখানে আরো অনেক জিনেরা আসে, এসে একটা ভয়ঙ্কর তথ্য দেয়। ওরা বলে যে এই মানিককে এমন ভাবে নিয়ে গেছে, এই জিনিসটা জিনেরাও বুঝতে পারে নাই। আর মানিককে নিয়ে গেছে এইখান থেকে কয়েক গ্রাম পরে একটা আশ্রম রয়েছে। এই আশ্রমে এক ধরনের তান্ত্রিক অঘরী সাধকরা থাকে। মূলত এক অঘরী সাধক মানিককে দেখে ফেলেছিল। এরপরে মানিকের সম্পর্কে তথ্য নিয়েছে জিনদের মাধ্যম দিয়ে। এরপরে একটা ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করা হয় মানিকের উপরে, এবং এই ব্ল্যাক ম্যাজিক করার পর মানিকের মতিভ্রম হয়ে যায়। রাতের বেলা মানিক একাই আশ্রম থেকে বেরিয়ে গেছে, এবং ও এমনভাবে বেরিয়ে গেছে কোনো জিনেরা ওকে দেখতে পায় নাই। আর ও ওখান থেকে বেরিয়ে ওই জায়গাতে চলে গেছে, আর ওখানে ওকে এমনভাবে রাখা হয়েছে, এমনভাবে দীক্ষা দেওয়া শুরু হয়েছে যে মানিক সম্পর্কিত কোনো তথ্য জানা সম্ভব হয় না। আশ্রমের অনেকেই মানিক সম্পর্কে জানে না। মানিককে এমনভাবে রেখে সেখানে দীক্ষা দেওয়া হচ্ছে, কারণ ওকে দিয়ে অনেক কঠিন কাজ আদায় করা সম্ভব। এই বিষয় যখন বলা হয়, তখন ওই পুরোহিত ঠাকুর মশাই বললেন যে মানিককে আমি এত আশা ভরসা করে নিয়ে আসছি যে মানুষের উপকারে লাগবে, মানুষের সেবা করবে, আর ওকে এই অঘরী তান্ত্রিক সাধকরা নিয়ে গেছে ব্ল্যাক ম্যাজিক করার জন্য, পিশাচ বিদ্যা শেখানোর জন্য। এটা তো আমি হইতে দিতে পারি না। মানিকের মা বাবাকে আমি কথা দিয়ে এসেছি যে তোমাদের সন্তানকে যোগ্য মানুষ করে ফিরাই দেব, ভালো মানুষ হিসেবে যেন সকলের ধর্মবর্ণ নির্বিশেষে সকলের সেবা করতে পারে। আমি ওর মা বাবার কাছে কি জবাব দেব, আর ঈশ্বরের কাছে আমি কি জবাব দিব? এটা তো হতে পারে না। উনি পরের দিন সকালবেলা ওনার আশ্রমের বড় বড় সাধকদেরকে নিয়ে এবং এলাকাবাসীর সহযোগিতায় ওই অঘরী তান্ত্রিক সাধকদের আস্তানা ঘিরে ফেললেন। ঘিরে ফেরার পর ওই অঘরী সাধকের যিনি মানে সর্দার ছিলেন, তাকে বললেন যে আপনি যেটা করেছেন খুব খারাপ কাজ করেছেন, মানিককে ফিরিয়ে দিন। ওরা তো শুরুতে বলে যে না, মানিক টানিক এখানে কিছু নাই, অযথায় এখানে আশ্রমে এসে ঝামেলা পাকাচ্ছ, তোমাদের সাথে তো আমাদের কোনো বিরোধ নেই, আমরা আমাদের মতো থাকি, তোমরা তোমাদের মতো থাকো, আমরা তো তোমাদেরকে ঝামেলা করতে চাই না, এখানে কেন এত লোকজন নিয়ে এসে ঝামেলা করতে যাচ্ছ? তখন ওই পুরোহিত ঠাকুর উনি খুব বারবার যখন অনুরোধ করার পরেও তারা স্বীকার করছিল না, তখন উনি ধমক ধমক দিতে থাকেন। একটা পর্যায়ে ওই অঘরী সাধকরা, বিশেষ করে যারা ছিল, তারা ওই সর্দারকে বলেন যে সর্দার দিয়ে দেন, একে দিয়ে দেন, একে রাখা যাবে না, কোনো না কোনোভাবে তথ্য জানাজানি হয়ে গেছে, আমাদের ভেতরে থাকাই কোনো জিনের মাধ্যম দিয়ে এই তথ্যটা বেরিয়ে গেছে। এখন কে বের করেছে এই বিষয়ে আমরা পরে দেখব, এখন ঝামেলা এড়ানোর জন্য বের করে দেন, না হলে গ্রামবাসী অনেকেই লাঠিসোঁটা নিয়ে এসেছে, আক্রমণ করতে পারে। তখন কোন একটা জায়গা থেকে মানিককে বের করে নিয়ে আসে, এটা যে ঠিক কোন জায়গায় এটা বোঝা যায় না বা জানাও যায় না এটা। তো মানিককে এনে ওই ঠাকুরের কাছে দিয়ে দেয়। তো মানিককে খুব বিমর্ষ দেখাচ্ছিল, বোঝা যাচ্ছিল ওর উপর খুব ব্ল্যাক ম্যাজিক মানে আরোপ করা হয়েছে, ও ঠিক মানে স্বাভাবিক না, বেশ একটু অস্বাভাবিক হয়ে গেছে।
এরপরে মানিককে ওই ঠাকুর মশাই নিয়ে আসেন। উনি ওনার মতো করে সেবা শুশ্রূষা করে স্বাভাবিক করে উনি সিদ্ধান্ত নেন যে মানিককে আর এখানে রাখা যাবে না, কারণ মানিকের এই বিষয়টা আশেপাশে জানাজানি হয়ে গেছে। এই অঘরী তান্ত্রিকরা যে কোনোভাবে মানিককে আবার কবজা করে ফেলতে পারে, অনেক দূরে মানিককে রেখে আসতে হবে। এখন এই ঠাকুর মশাই তো মানিকের মা বাবাকে কথা দিয়েছেন যে তিনি তার সন্তানকে যোগ্য করে তার মা বাবার কাছে ফেরত দেবেন। যেহেতু এই ধরনের একটা সমস্যা হয়ে গেছে, এখন তার মা বাবার কাছে তো সন্তানকে ফেরত দিতে হবে। এই জন্যই মূলত উনি দ্রুত মানিককে তার মা বাবার কাছে বুঝিয়ে দেওয়ার জন্য এসেছেন। আর ওই যে পুরোহিত মশাই যিনি এসেছেন ভারত থেকে, উনি এই মানিকের মা বাবা, মানিক এবং ওই পুরোহিত মশাইকে বলে দেন যে মানিক যতটুকু শিখেছে, ওকে কবজা করে যতটুকু শেখানো হয়েছে বা ওর উপর যতটুকু কিছু প্রয়োগ করা হয়েছে, তো এই জিনিসগুলো খুব একটা কাজে যে লাগবে তাও না। আবার ও যদি এটা চর্চা করা শুরু করে তখন একটা বিপর্যয় ঘটে যাবে। এই জন্য মানিককে বলে দেওয়া হয় যে তুমি কোনো ধরনের তন্ত্রমন্ত্র কারো উপর প্রয়োগ করবা না, আর তুমি যদি কোনো কিছু করতেই হয় তাহলে এই যে তোমাদের এই মন্দিরে যিনি পুরোহিত মশাই আছেন, ভালো মানুষ, তার সাথে কথা বলে তার সাথে যোগাযোগ করে তুমি কাজ করবা। এছাড়া তুমি একা একা কোনো কিছুই করতে যাবা না। তুমি ভুলে যাও তুমি কোথায় ছিলা, কি হয়েছে তোমার সাথে, এগুলো সব ভুলে যাও। তো এরপরে কয়েকদিন বিশ্রাম নিয়েছিলেন ওই পুরোহিত মশাই। তারপর উনি ওনার আশ্রমে ফেরত যান, ভারতে চলে যান আর কি। ওনার যাওয়ার ব্যবস্থা জমিদার করে দিয়েছিলেন, চলে গিয়েছিলেন। যাই হোক, তবে এরপরে এই মানিকের মা বাবা বলে যে মানিক বাবা, বিশাল একটা ঝামেলা হয়ে গেছে, তোমার এইসব ঝামেলায় জড়ানোর দরকার নাই, পুরোহিত মশাই ডাকলেও যাওয়ার দরকার নাই, কোনো ধরনের কোনো তন্ত্রমন্ত্র প্রয়োগও করার দরকার নাই। তুমি অন্য প্রফেশনে থাকো, মানে অন্য কাজ করো, তোমার এই সমস্ত কাজকাম করার দরকার নেই। এখন কি করবে? তখন বলা হলো যে আমাদের যে ইসামতি নদী আছে, তুমি মাছ ধরবা, আর দিনের বেলা যদি পারো হেল্প করবা আমারে, মানিকের বাবা বলেন আর কি, আর রাতের বেলা তুমি যদি পারো মাছ ধরবা, কিন্তু কোনো ধরনের কোনো তন্ত্রমন্ত্র কারো উপর প্রয়োগ করতে যাবা না। যে যত বিপদেই পড়ুক, তোমার বিপদ থেকে উদ্ধার করার দরকার নেই, এসব ঝামেলাই যাবা না। যেহেতু ওই পুরোহিত মশাই না করে গেছেন তন্ত্রমন্ত্র চর্চা না করতে। যাই হোক, মা বাবার মন তো ওনারা চান নাই যে ভালো কাজেও সে ইনভলভ হোক। তো এভাবেই মানিক সবকিছু আবার নতুন করে শুরু করে। মাঝখানে তার জীবন থেকে প্রায় 6টা মাস চলে যায়, এই ধরনের একটা বিপর্যয়কর পরিস্থিতির ভিতর থেকে সে বেরিয়ে আসে। মানিক ওই ইসামতি নদীতে রাতের বেলা মাছ ধরতে যেত। তো মাছ ধরতে গেলেও যে সে যে খুব বেশি মাছ পেত তা না, মানে অন্যান্য 8-10 জন জেলে যেভাবে মাছ পেত ওই একই রকম ভাবেই পেত, মানে স্বাভাবিকও না অস্বাভাবিকও না, মানে একদম মডারেট লেভেলের আর কি সবকিছু। তো এর ভিতর কি হয়, একটা সমস্যা মানিক ফেস করতে শুরু করে। সেটা হচ্ছে মানিক যখন মাছ ধরে তখন মানিকের কাছে মনে হয় পেছন থেকে, মানে হয়তো বা 2-3 হাত পেছনে পানির ভেতর থেকে কিছু একটা ভেসে ওঠে। আর মানিক যেই তাকায়, মানিক দেখতে পায় যে কোনো কিছু একটা মাথার মতো, মানুষের মতো কোনো একটা মাথা, ওটা আবার পানির ভিতরে আস্তে করে ডুব দিয়ে চলে যায়। তো এই জিনিসটা মানিক দেখে। দেখার পর মানিক একটু ভয় ভয় পায়। তারপর তো ও সৃষ্টিকর্তা ওকে একটা আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছেন, যেটা ঠাকুর বলেছেন আর কি, যার ফলশ্রুতিতে মানিক আসলে অতটা ভয় পায় না। শুরুর দিকে মনে করছে এটা কোনো মাছ টাছ, বড় মাছ টাছ হবে আর কি। আবার ওই সময় বা এখনো আমাদের বাংলাদেশে যেই শুশুক বলি বা ডলফিন বলি, আমাদের যেই নদীগুলোতে দেখা যায়, ওটা কিন্তু ওরকম একটু পিঠ ভাষায় আবার ডুবে চলে যায়। শুরুর দিকে মনে করছে ওরকম শুশুক জাতীয় কিছু হবে আর কি। পরে আবার মানুষের মাথার মতো মনে হয়েছে, একটু ভয়টাই পেয়েছে। তো ও কি করেছে, একদিন ওই যে পুরোহিত মশাই, লোকাল মন্দিরে যিনি পুরোহিত মশাই, তার কাছে গিয়ে এই বিষয়টা শেয়ার করেছে যে ঠাকুর মশাই, এই যে আমি মাছ ধরতে গেলে এরকম এরকম জিনিসটা দেখি। তখন ঠাকুর মশাই বলছে তুমি ঠিক কোন জায়গাটাতে দেখো? তখন ওই ঠাকুর মশাই বলেছেন যে মানে মানিক বলেছেন যে ঠাকুর মশাই, এই যে শ্মশানের কাছে যে জায়গাটা, ওইদিকে যখন মাছ টাছ ধরতে যাই, শ্মশান মানে নদীর ওই পাশটাতে, এই পাশে। তো মূলত যখন শ্মশানটা দেখি ওই পাশে, ওই জায়গা দিয়ে মাছ ধরার সময় এই ধরনের অনুভূতি আমার হয়, এটা আমি দেখি। তখন পুরোহিত মশাই বলে যে একটু চিন্তা করে বলে যে আমার বাবা, উনিও তো বড় পুরোহিত ছিলেন, আমি তো ওনার মতো হতে পারি নাই। তা আমার বাবা যখন রাতের বেলা ওই দিকটাতে যেতেন, তখন ওইখানে একটা খুবই শক্তিশালী জিন পরিবার থাকে, অনেক বছর ধরে থাকে। তো ও মূলত ধার্মিক লোকদের পছন্দ করে, বিভিন্ন
মুসলিম বুজুর্গ ব্যক্তিদেরকে খুব সম্মান করে, আবার হিন্দু পুরোহিতদেরকে খুব সম্মান করে। বিভিন্ন বিষয় পুরোহিত হোক, মুসলিম বুজুর্গ ব্যক্তি হোক, তাদের কাছ থেকে জানে, আবার ওর জানা বিষয়গুলো তাদেরকে বলে। তখন ওই পুরোহিত মশাই বলে যে আমার বাবার সাথে তার সম্পর্ক ভালো ছিল, মাঝে মাঝে যেত, আমার বাবা মাঝে মাঝে তাকে কিছু উপহার দিত, সেও আমার বাবাকে উপহার দিত। এরকম একটা ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর আমিও আমার বাবার মুখে জীবিত অবস্থায় তো শুনেছি যে তার সাথে এরকম আছে। তা আমিও ওই তার দেখা পাওয়ার আশায় আমি অনেকবার রাতের বেলা ওই দিকটাতে গিয়েছি, কিন্তু আমি কখনো এটা দেখি নাই, আমার কাছে দেখা দেয় নাই। তো তোমার তো ভাগ্য বলো যে তুমি তার দেখা পেয়েছো, আর তোমার ভয়ের কোনো কারণ নাই। সে তোমার কোনো ক্ষতি করবে না, সে কারো ক্ষতি করেও না, সে শুধু ভালো কাজটাই করার চেষ্টা করে। তোমার ভয়ের কিছু নাই, তুমি তার সাথে স্বাভাবিকভাবেই কথা বললো, ভয় পাইও না। তো এরপরে এই মানিক গিয়েছে, যাওয়ার পর হঠাৎ করে পেছনে আবার এরকম শব্দ। এখন শব্দ হওয়ার পর হয় কি, অন্যান্য দিনে তো দেখা গিয়েছে যে ওই পেছন দিকে তাকানোর পরে জিনিসটা পানির মধ্যে ডুবে যায়, কিন্তু এবার পেছন দিকে তাকানোর আগে পেছন থেকে আদাব বলে একটা শব্দ ভেসে আসে, এবং বোঝা যাচ্ছে এটা একটা বৃদ্ধ মানুষের কণ্ঠস্বর। তবে কণ্ঠস্বরটা যে খুব গম্ভীর বিষয়টা এরকম না, একটা বৃদ্ধ মানুষের স্বাভাবিক কণ্ঠস্বর যেরকমটা হয় ওই রকমই। তো মানিক পেছন দিকে তাকিয়ে দেখে ছোট্ট একটা নৌকার উপর একজন মুরব্বী বসে আছেন। লোকটা বৃদ্ধ, একটা ফতুয়া টাইপের কোনো কিছু একটা পরা, লুঙ্গি পরা, মানে একজন স্বাভাবিক 8-10টা বৃদ্ধ মানুষ গ্রামের যেরকম ড্রেস পরে থাকে ওই রকমই আর কি। দাঁড়িয়ে আছে, বেশ বৃদ্ধ, 80-90 বছর বয়স এরকম। তখন মানিকও ঘুরে তাকিয়ে তার ওই আদাবের জবাব দেয়। জবাব দেওয়ার পরে তো মানিক জিজ্ঞেস করে যে আপনি কে, কোথা থেকে এসেছেন, এই ধরনের বিভিন্ন প্রশ্ন সেও উত্তর দেয়। তো তারপরে মানিকের মনে পড়ে যে পুরোহিত মশাই তো একজনের কথা বলেছে, ইনি হয়তো বা সেই। তখন ওই মানিক বলে যে আমার যে পুরোহিত মশাই, তার কাছে আপনার গল্প শুনেছি, তার বাবার সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বলে হ্যাঁ, সম্পর্ক ছিল এরকম বলে, এবং মানিকের কথাও বলে যে তুমি এই পাঁচনাপিতের ছেলে, তোমার বাড়ির আশেপাশে এরকম এরকম লোকজন আছে, মানে এরকম আলাপচারিতা, তার প্রতিবেশী সম্পর্কেও তথ্য বলে। তো সবকিছু মিলে মানে তার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তখন এই মানিক তাকে দাদু বলে সম্বোধন করা শুরু করে, মানে দাদু নাতি এরকম একটা সম্পর্ক হয়ে যায় আর কি। তো এরপর থেকে মানিক যখনই মাছ ধরতে যায়, প্রায় সময় ওই পেছন থেকে এই ওই সে বৃদ্ধ উনি আদাব জানায় আগে, তারপরে মানিক পেছন দিকে তাকিয়ে উত্তর নেয়, তারপর অনেক আলাপচারিতা হয়। মানিক মাছ ধরতে থাকে, উনিও ছোট্ট, উনি সবসময় নৌকার উপরে থাকে, নৌকা নিয়ে মানিকের পাশ দিয়ে যেতে থাকে, অনেক কথা হয়। কখনো কোনো অস্বাভাবিক কোনো ব্যাপার, মানে ভয় দেখানো এরকম কোনো কিছু হয় নাই মানিকের সাথে। একদিন কি হয়, দিনের বেলা কাজকাম শেষ করে রাতের বেলা আবার মাছ ধরতে এসেছে মানিক। তো ওই দিন ওই বৃদ্ধ আর আসে নাই। তো মানিক চিন্তা করে যে কি ব্যাপার, আজকে ওই দাদু আসলো না, এরপরে কয়েকদিন আসে নাই। চিন্তা করেছিল হয়তো বা কোনো জায়গায় গিয়েছে বেড়াতে টেড়াতে, এই জন্য আসে নাই। প্রায় 3-4 দিন পর ওই বৃদ্ধ দাদু এসেছে। এবার আর ওই অন্য দিনের মতো হয় না যে পিছন থেকে আদাব দিয়েছে, বিষয়টা এরকম না। মানিক এসেই দেখে ওই বৃদ্ধ দাদু তার নৌকার উপর বসে আছে। তো বৃদ্ধ দাদু এবার আদাবও দেয় না, মানিক আদাব দেয়, কিন্তু বৃদ্ধ দাদু মানে শব্দ করে উত্তর নেয় না, মানে একটু মাথা ঝাঁকায়, মনে হচ্ছে বৃদ্ধ দাদু খুব গম্ভীর, ওনার মন টন খুব খারাপ। তখন মানিক বলে, ও দাদু কি ব্যাপার, তুমি এই কয়দিন আসলা না, তোমার কি হয়েছিল, কি সমস্যা, আর তোমার আজকে মন খারাপ কেন? তখন ওই দাদু উত্তর দেয়, মানিক রে, বড় একটা বিপদ মনে হয় সামনে তোর, আমি বুঝতে পারতেছি না যে কিভাবে এই বিপদটা সামাল দেব, তবে তুই একটু সাবধানে থাকিস, আর একটা কথা বলে দেই, কোনোভাবেই এই কাজটা যেন তুই না করিস। তখন বলে, বলো কি কাজ? তখন বলে যে সপ্তাহখানেকের মধ্যে মনে হচ্ছে এইখানে কেউ একজন মারা যাবে, আর মৃত্যুটা স্বাভাবিক হবে না। তুই খবরদার 1 মাসের মধ্যে কোনো মানুষ যদি মারা যায়, এর শেষকৃত্যে যাবি না, এর দাহ করার জন্য যাবি না, হোক সে মুসলমান হোক, যদি মুসলমান হয়, যদি তোকে এমনি লাশ দেখার জন্য ডাকে, বা তুইও খবরদার যাবি না, আর হিন্দু হলে তো যাবিই না। মনে থাকবে? মানিক বলে যে হ্যাঁ দাদু, মনে থাকবে।
বলে আজকে তোর সাথে কথা বলবো না, আমার মন টন ভালো নাই, আমি খুব চিন্তাগ্রস্ত আছি, বড় একটা বিপদ আসতে যাচ্ছে, আমি আজকে যাই, তুইও তাড়াতাড়ি বাড়ি চলে যা। তো মানিক আর ওই দিন মাছটা ধরে নাই। এই দাদুর মুখে এই ধরনের কথাবার্তা শোনার পর সেও বাড়িতে চলে গেছে। তো এরপরেও বেশ কয়েকবার মানিক মাছ ধরতে এসেছে, প্রতিদিনই আসতো, তবে এবার আর দাদুর মুখের কথা শোনার পর সেও একটু চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। তো একদিন পর পর আসতো এরকম। তো এই যে রেগুলার যে দাদুকে দেখতো, এখন আর রেগুলার দেখে না, মাঝে মাঝে দেখে। এর মধ্যে কি হয়েছে যে একদিন মানিক সকাল 9টা 9:30 আনুমানিক এরকম একটা সময় আর কি, সে তার বাড়িতে বসে আছে, বসে বসে ও যে জাল জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে সেটা আবার সুতা দিয়ে মেরামত করছে। হঠাৎ করে ওখানে একটা 8-9 বছর বয়সে একটা মেয়ে আসে। মেয়েটা পাগল পাগল, চুল উস্কো খুস্কো, কেমন ধরনের জামা কাপড় পরা। ওই মেয়েটা ওই মানিকের কাছে মোটামুটি একটু দূরত্ব, 10-12 হাত দূরত্ব এসে বলে, কিরে মানিক কেমন আছিস? তো এই ধরনের 8-9 বছর বয়সী একটা ছোট্ট মেয়ের মুখে এরকম তুই তুকারি শুনে মানিকের হয়ে যায় মেজাজ গরম। তারপর দেখে যে মেয়েটা একটু পাগল পাগল, কিন্তু এই মেয়েটাকে মানিক তো আগে কখনো দেখে নাই। পাগল হলে তো মাঝে মাঝে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, কিন্তু তার গ্রামে এই টাইপের মেয়েকে তো সে আগে কখনো দেখে নাই। তখন মানিক বলে, এই সেমরি তুই কে, তুই কোত্থেকে আসলি? তখন ওই মেয়েটি ফিক করে হেসে দিয়ে বলে, মানিক খবরদার তুই কিন্তু আমার কাছে আসিস না, আমার থেকে দূরে থাকিস, খবরদার আমার কাছে কিন্তু আসবি না তুই। এই বলে ওইখান থেকে দৌড়ে চলে যায়। তো মানিক চিন্তা করে, এই পাগলি কি বললো বুঝলাম না তো আগামাথা, ওর কাছে আমি যাবো না, মানে কি ওর কাছে আমি যাবো কেন, আর ওর যে দেখলামই জীবনে প্রথম আজকে। তো মানিক আগের মতো সে জাল মেরামত করা শুরু করে। অল্প কিছু সময়ের মধ্যেই হঠাৎ করে কি করে, এই পুরোহিত মশাই মানিকের বাড়িতে এসে হাজির হয়। হাজির হয়ে বলে, এই মানিক দ্রুত আমার সাথে চলতো, একটা জায়গায় যেতে হবে। তো মানিক বলে, কোথায় যাব? বলে শ্মশানে যেতে হবে। বলে শ্মশানে কেন? তখন ওই পুরোহিত মশাই বলে যে একটা লাশ শ্মশানে রেখে আসছি, আমি এত চেষ্টা করছি ওই চিতায় আগুন দেওয়ার জন্য, আগুন জ্বলে না। তখন মানিক বলে, হয়তো অন্য কোনো কারণে জ্বলতেছে না, তুমি একটু চেষ্টা করো ভালো করে। বলে, না আমি চেষ্টা করছি, জ্বলে না। এবং আগুন না জ্বলার পিছনে যে কারণগুলো আছে সেই কারণগুলো আমি শনাক্ত করে আমার যেই তন্ত্রমন্ত্র জানা ছিল সেগুলো প্রয়োগ করছি, তারপরও জ্বলে না। তখন আমার কাছে মনে হলো, তুই যদি যাস আমার সাথে তাহলে এই আগুনটা জ্বলবে, চল বাবা তাড়াতাড়ি চল, লাশটা রেখে আসছি। তখন মানিক এই যে দাদু, যে শক্তিশালী জিনরূপী যে দাদু, সে যে এসে বলেছিল একটা কথা যে কোনো শেষকৃত্যে যাওয়া যাবে না, সে যেই বলুক না কেন, এই কথা মানিক ভুলে গিয়েছে। তো মানিক যাওয়া শুরু করেছে। মানিক দেখে যে এই পুরোহিত মশাই উনি গম্ভীর, কারণ হচ্ছে উনি ওনার মতো করে মন্ত্রপাঠ করছিলেন যাতে করে চিতাটা জ্বলে ওঠে, এবার যেন উনি ব্যর্থ না হন। তো উনি একটু আগে আগে হাঁটছিলেন, এটা দিনের বেলার কথা বলছি, আর মানিক একটু পিছু পিছু হাঁটছিলেন, সামান্য একটু পিছু, মানে হয়তো 2-3 হাত পিছু পিছু। তো মানিক দেখতে পাচ্ছিলেন ওই যে 8-9 বছর বয়সী যে পাগলি মেয়েটা, উস্কো খুস্কো চুল চেহারা, যাকে সে আগে কখনো দেখে নাই কিন্তু বাড়ির উঠোনে প্রথম দেখেছিল, ওই মেয়েটি বারবার এসে মানিককে ইশারা করছে, যাস না যাস না, এবং সে বলছে, মানিক যাস না কিন্তু, আমার কাছে যাস না কিন্তু, খবরদার। তো মানিক বলে, এই পাগলি যা তো, যাচ্ছি একটা শেষকৃত্যের কাজে, একটা গুরুতর সমস্যা হয়েছে ওইখানে, তুই কোত্থেকে এসে বারবার বিরক্ত করছিস। একটা পর্যায়ে ওই মেয়েটা মানিকের পা জড়িয়ে ধরার চেষ্টা করে এবং পা জড়িয়েও ধরে যে, মানিক যাস না রে বাপ, ওখানে যাস না। কিন্তু মানিক বারবার ওকে সরিয়ে দিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করে। একটা পর্যায়ে বিরক্ত হয়ে ওই পুরোহিত মশাইকে বলে, পুরোহিত মশাই দেখেন তো এই পাগলিটা কি শুরু করলো, যেতে দেয় না। তো পুরোহিত মশাই পিছন দিকে তাকে গেলো, কই পাগলি কই, এখানে কারো দেখি না। বলে, কেন আপনি এতক্ষণ কারো উপস্থিতি টের পান নাই? আর এতক্ষণ তো এখানেই ছিল। তখন পুরোহিত মশাই বলে, কই না তো, আমি তো কোনো শব্দই পাই নাই। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং, বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটি লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। তুই কার সাথে কথা বললি? কে তোরে বলে? আমি তো তোর কাছাকাছি আছি, কই আমি তো কিছু শুনি নাই।
তখন মানিক চিন্তায় পড়ে যায়। মানিককে নিয়ে যে চিতায় যাওয়া হলো, ওখানে যাওয়ার পর একটা ভয়ঙ্কর দৃশ্য মানিক দেখল। চিতার উপর 8-9 বছর বয়সী একটা বাচ্চা মেয়েকে শোয়ানো হয়েছে, আর যে মেয়েটাকে শোয়ানো হয়েছে এই মেয়েটাই সেই পাগলি যে কিছুক্ষণ আগে উঠোনে এসেছিল এবং পুরো পথ তাকে আগলে ধরার চেষ্টা করেছিল। মানিক এটা দেখে খুব অবাক হয়, কিন্তু উপস্থিত মানুষের সামনে কিছু বলে নাই। এবং মানিক এটাও দেখে যে এই মেয়েটা আর কেউ না, এটা ওখানকার জমিদারেরই মেয়ে। জমিদার খুব মনক্ষুণ্ণ, তার মেয়ে মারা গেছে, কান্নাকাটি করছে। তখন এই পুরোহিত মশাই বলে যে, মানিক, তোর কি এই চিতায় আগুন দেওয়ার মন্ত্র জানা আছে? তো মানিক বলে যে, না, আমার তো মন্ত্র জানা নাই, আর আগে যা ছিল অনেকদিন চর্চা করি না, ভুলে গেছি। তখন পুরোহিত মশাই বলে যে, আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, তুই আমার সাথে সাথে বল, আর এই মশালটা দিয়ে চিতায় আগুন ধরাই দিবি। মানিক বলে, আচ্ছা ঠিক আছে। তখন ওই পুরোহিত মশাই বলে, মানিক তার সাথে সাথে উচ্চারণ করে একটা পর্যায়ে এসে নিয়ম মাফিক, মানে হিন্দু ধর্মের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী চিতায় যখন মানিক আগুন দিয়েছে, সাথে সাথে চিতায় আগুন ধরে ওঠে, দাও দাও করে আগুন ধরে ওঠে। তখন উপস্থিত সবাই বুঝতে পারে যে আসলে মানিকের কারণেই এই চিতায় আগুনটা ধরেছে। আগুন লাগানো শেষ, মানিক ওখানে দেরি করে না, অল্প সময় থেকেই চলে আসে। স্বাভাবিকভাবেই শেষকৃত্য সম্পন্ন হয়ে যায়। ওই রাত্রে মানিক গিয়েছে মাছ ধরতে। যাওয়ার পর ওই যে সেই দাদুকে সে দেখতে পায়। এবারও দাদু কিন্তু আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। এবার দাদু মানিককে দেখেই রেগে ওঠে, বলে ওঠে, মানিক, এটা তুই কি করলি বাপ? কি যে বিপদ তুই ডেকে আনলি, তুই নিজেও চিন্তা করতে পারতেছিস না। এই ভুলটা কিভাবে করলি? তোকে এতবার থামানোর চেষ্টা করলাম, তুই থামলি না, এতবার মনে করানোর চেষ্টা করলাম, তুই তারপরও একবারের জন্য পিছপা হলি না। আর কতভাবে তোকে বলতাম, আমি তো চেষ্টা করছি, তুই কাজটা কেন করলি? ভয়ঙ্কর বিপদ, আমি জানি না এই বিপদ থেকে তুই বাঁচতে পারবি কিনা, এর সমাধান কি আমি তাও জানি না। তখন মানিক বলে, দাদু, আসলে তো ভুল হয়ে গেছে, আমি তো বুঝতে পারি নাই, এখন কি উপায়? তখন ওই দাদু বলে, মানিক রে, আমি জানি না আমি কি করতে পারবো তোর জন্য, খালি এতটুকুই বলি, সাবধানে থাকিস। আর যেহেতু আমি তোকে বাঁচানোর চেষ্টা করছি, এখন আমি নিজেও মনে হচ্ছে বিপদে পড়ে গেছি, কারণ খুব ভয়ঙ্কর কিছু শত্রু তৈরি করে ফেলছি। তুই সাবধানে থাকিস, আজকে আর কথা বলবো না, আমি চলে গেলাম, তুই বাড়িতে যা, মাছ ধরা লাগবে না। তো এই কথা বলে ওই দাদু কোন দিকে যেন অদৃশ্য হয়ে যান। মানিকও দ্রুত বাড়িতে চলে যায়। তো এর কয়েকদিন পর মানিক আসে, এর ভিতরে মাছ ধরতে আসে না কয়েকদিন। আসার পরে ওই দাদু আবার আসে, তবে এবার দাদুর মুখ টুক বেশ উজ্জ্বল মনে হচ্ছে, খুশি খুশি। তখন মানিক বলে, কি দাদু, আজকে তোমাকে খুশি খুশি লাগছে? তখন দাদু বলে, মানিক, আমার নাতির বিয়ে, ওই যে শ্মশান দেখতেছিস, ওইখানে আমার নাতির বিয়ে হবে। তো আগামীকালকে রাতের বেলা তুই চলে আসবি, তবে তুই কাউকে জানাস না, কারণ এটা তো আসলে আমরা তো আর মানুষ না, আমাদের বিয়েতে তো সবাইকে আমন্ত্রণ জানাই না। তো যেহেতু তোর সাথে সম্পর্ক ভালো, তোকে নাতি মনে করছে, তুই আসবি। আমাদের যে খাবার সেই খাবার তোকে খেতে হবে না, তোর যেই খাবার ভালো লাগে সেই খাবারগুলোই আমি আয়োজন করে রাখবো, তুই অবশ্যই আসবি। তখন বলে যে, ঠিক আছে দাদু, তোমার নাতির বিয়ে আমি আসবো না? অবশ্যই আসবো। তো মানিক কি করেছে, কাউকে কিছু বলে নাই, কিন্তু পরের দিন রাতের বেলা ওখানে গিয়েছে, নদীর এই পাশ থেকে ছোট একটা নৌকা নিয়ে শ্মশানের ওখানে গিয়ে নামার পরে ওই জায়গায় দেখেছে যে একটা গেটের মতো সাজানো, ওখানে অনেক আলোক উজ্জ্বল, অনেক মানুষ, সেখানে সবাই স্বাভাবিক মানুষের মতো। দেখে মনেই হচ্ছে না এরা অস্বাভাবিক কিছু, কিন্তু মানিক জানে এরা কেউই মানুষ না। তো মানিক ওখানে গিয়েছে, ওই দাদুর সাথে দেখা হয়েছে, দাদু মানিককে বসতে দিয়েছে, ভালো ভালো খাবার খেতে দিয়েছে। কিছু খাবার খাওয়ার পর ওই দাদুকে বলছে, দাদু, আমার তো পেট ভরে গেছে, আর এত পেট ভরছে আমি তো মনে হয় হেঁটে হেঁটে বাসায় যেতে পারবো না, আমাকে একটু দিয়ে আসো, নৌকা হোক যেমনি হোক, বা উড়ায় দিয়ে এসো আমাকে বাড়িতে। তখন দাদু বলতেছে যে, আরে মানিক, আমার বাড়িতে এলো বিয়ে চলতেছে, আমার নাতির বিয়ে, এখন আমি এখান থেকে সরি কিভাবে? আর অন্য লোকদেরকে যে পাঠাবো তোর সাথে, তো এরা কিন্তু মানে অতটা ভালো না, যদি তোর আবার ক্ষতি করে। এর থেকে ভালো হয় এই যে দেখতেছিস একটা চকির মতো আছে এই পাশে, মানে একটা জায়গা দেখা যায়, তুই এখানে ঘুমা, সকাল হলে দেখবি তুই তোর বাড়িতেই আসিস, আমি সময় সুযোগ মতো তোকে বাড়িতে দিয়ে আসবো, যা।
তুই এখন ঘুমা। তো মানিক কি করে, ওই এক পাশে গিয়ে ওই চৌকির মধ্যে ওই জায়গায় শুয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে মানিক গভীর ঘুমের মধ্যে হারিয়ে যায়। মানিকের যখন ঘুম ভাঙে তখন মানিক দেখতে পায় তার আশেপাশে বেশ কয়েকজন লোক। মূলত মানিকের ঘুম ভেঙেছে কয়েকজন লোকের ডাকে। ও কিন্তু শ্মশানেই পড়েছিল। ও চোখ খুলে দেখে সে বাড়িতে না, কিন্তু ওই লোকগুলো বলছে, কিরে মানিক, এই মানিক কিরে এখানে শুয়েছিস কেন? তখন মানিক বলে, আমি বাড়িতে না, আমার তো বাড়িতে থাকার কথা। বলে, আরে না, তো বাড়িতে তুই তো শ্মশানে শুয়ে আছিস। তো লোকগুলোকে চিনতে পারো, ওই গ্রামের লোক আর কি, মানিকেরই গ্রামের লোক। তখন মানিক যখন ঘুম থেকে উঠেছে, সবকিছু স্বাভাবিক ছিল, কোনো সমস্যা নেই। কিন্তু হঠাৎ করে ওই লোকগুলো বলে ওঠে, মানিক তোর মুখ ভর্তি ছাই কেন? মানিক বলে, ছাই? কোথায় ছাই? তো মানিক হাত দিয়ে ওই মুখটা ঘষা দিয়ে হাতটা সামনে এনে দেখে কিছু সত্যি হাতে ছাই, তার মানে ওর মুখ ভর্তি ছাই। আর প্রচন্ড রকমের দুর্গন্ধ হঠাৎ করে মানিক পাওয়া শুরু করেছে। অথচ ঘুম থেকে ওঠার পরে মানিক কিন্তু কোনো দুর্গন্ধ পায় নাই। এই ছাই কোনো স্বাভাবিক ছাই ছিল না, এটা হচ্ছে মানুষ পোড়ানো ছাই। মানুষকে যদি পুড়িয়ে দেওয়া হয় তখন যে ছাইটা পড়ে থাকে, শুধু মানুষের শরীর থেকে যে ছাইটা উৎপন্ন হয়, সেই ছাইটা। এর পরপরই মানিক কি করা শুরু করে, বমি করা শুরু করে ওই উপস্থিত লোকদের সামনে। তো মানিক দেখতে পায় যে তার বমি হচ্ছে শুধু কালো কালো ছাই, অন্য কোনো কিছু না, সমানে বমি হচ্ছে। উপস্থিত লোকজন এই অবস্থা দেখে দ্রুত মানিককে ধরে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর মানিকের বাবা আসে, এসে দ্রুত স্থানীয় যে বৈদ্য থাকে, ওই সময় যে বৈদ্য থাকতো, ওই সময় তো এরকম ভালো ডাক্তার ছিল না। ওই সময় ওই কলাকোপা থেকে ঢাকায় আসাটা অত সহজ ছিল না, নদী পথে আসতে হতো, অনেক কষ্ট হতো। তো উপস্থিত যেই ডাক্তার পাওয়া যায়, একজন হেকিম ছিল, তাকে দেখানো হয়। তো মানিককে সে অল্প সময়ের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে বলে, সর্বনাশ, মানিকের তো যক্ষা হয়েছে। আর এই যক্ষা এমন পর্যায়ে চলে গেছে, এখন তোর বাঁচার কোনো উপায় নাই। একটা সুস্থ ছেলে, দিব্যি সুস্থ ছেলে, রাতারাতি তার যক্ষা হয়ে গেল, আর রাতারাতি সে লাস্ট স্টেজে চলে গেল, তার বাঁচার উপায় এটা কিভাবে সম্ভব? ওই সময় কিন্তু যক্ষা হলে কোনো ওষুধ ছিল না, এখন যেমন একটা দীর্ঘমেয়াদী একটা ট্রিটমেন্ট রয়েছে, ওই সময় কিন্তু এটা ছিল না। তো কি হয়েছিল, ঘটনা কি? মানিকের পরিবার যখন জিজ্ঞেস করে যে তুই ওইখানে ছিলি কেন, আর এই সমস্যা হলো কেন, তখন মানিক সব কথা খুলে বলে, সব কথা, যে সে জিনের দাওয়াত খেতে গেছিল, এখানে একটা ভালো জিন আছে সেটা। তো ওখানে যে পুরোহিত মশাই, যিনি মানিকের এই খবর পেয়ে এসেছিলেন, পুরোহিত মশাই খুব চিন্তিত, বলে যে মানিক, মনে হচ্ছে যে এত বছর ধরে যেই জিনটা এখানে ছিল সে আর নাই রে, তুই ওই দাদুর জিনের ওই দাদু জিনের দাওয়াত খেতে যাস নাই, মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো একটা বিপদ ওই জিনের হয়েছে। মূলত এই ব্যাপার যেটা জানা যায় সেটা হচ্ছে, যেটা পরবর্তীতে জানা গিয়েছিল, এই যে কবিরাজের যে মেয়েটা, এই মেয়েটাকে ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলা হয়েছিল, এবং এই ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলেছিল খুবই ভয়ঙ্কর দুর্ধর্ষ প্রকৃতির জিনেরা। মেরে ফেলার পর ওর ডেড বডিটা নিয়ে যাওয়ার চেষ্টা ছিল, কারণ এই ডেড বডিটা নিয়ে গেলে এইটা দিয়ে সব সাধনা তারা করতে পারবে, তারা তাদের যে তান্ত্রিক গুরু তাদের কাছে দেবে, এটা নিয়ে তারা কাজ করবে। কিন্তু জমিদার যে কোনো ভাবে এটাকে শর্টকাট করতে চাচ্ছিলেন, তার ধর্মের রীতিনীতি অনুযায়ী পুড়িয়ে ফেলতে চাচ্ছিলেন। পোড়ানো গেলে তো আর এই জিনেরা এটা নিয়ে যেতে পারবে না, এজন্যই মূলত বারবার ব্ল্যাক ম্যাজিক করে এই চিতায় আগুন জ্বালাতে দিচ্ছিল না। এই জন্য ওই পুরোহিত উনি এটা করতে পারেন নাই, যার ফলশ্রুতিতে এই পুরোহিত চিন্তা করেছেন স্বাভাবিকভাবেই যে মানিক এটা পারবে, মানিককে ডেকে নিয়ে আসা হয়েছে। আর ওই যে দাদু, উনি জিনের বেশে এসে বারবার থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু উনি ব্যর্থ হয়েছিলেন। আর এই জিন মানিককে সেভ করার চেষ্টা করবে এই চিন্তা করে হয়তোবা ওই জিনের পরিবারেরও বড় ধরনের ক্ষতি সাধন করেছে ওই ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিশিয়ান জিনেরা। আর ওই দাদুর বেশ ধরেই বিয়ের দাওয়াতের কথা বলে মানিককে ওখানে নিয়ে গিয়ে ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করা
মানুষ পোড়ানো ছাই দিয়ে এই মায়াজাল সৃষ্টি করে খাবার তৈরি করে মানিককে খাইয়ে দিয়েছে, যার ফলশ্রুতিতে মানিকের এই ভয়ঙ্কর রোগ হয়ে গেছে এক রাতের ব্যবধানে। আর কয়েকদিনের ভিতরেই মানিক মারা যায়। অনেকগুলো রহস্য আজও অজানা রয়েছে, বিশেষ করে ওই জিনের কি হয়েছিল। আসলে সে কি জীবিত আছে, সে কি ওখান থেকে চলে গিয়েছিল, না মারা গিয়েছে, তাকে হত্যা করা হয়েছে, এই বিষয়ে জানা যায় না। কারণ ওই জিনকে পরবর্তীতে আর ওইভাবে কেউ দেখেছে বলে জানা যায় না, কারণ সে ভালো জিন ছিল, সে মানিককে সেভ করার চেষ্টা করেছিল। তো পরবর্তীতে তো এই বিষয়টা পুরোহিত মশাইয়ের মাধ্যম দিয়ে বা বিভিন্নভাবে ওনারা অ্যানালাইসিস করেছেন, বিষয়টা জানা গিয়েছিল। তো এভাবেই মানিকের ইতিহাসের সমাপ্তি ঘটে। আর এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনার শুরুতে আমি চিন্তা করেছিলাম মানিককে দিয়ে হয়তো বড় ধরনের কোনো তান্ত্রিক কাজ করানো হবে, মানিক বড় কোনো তান্ত্রিক সাধক হবে, সাধক হয়ে সে এমন কোনো কাজ করবে যেটা নিয়ে এই ঘটনাটি এগিয়ে যেতে পারে। কিন্তু ঘটনাটি আসলে এরকম ছিল না। ঘটনাটি খুবই রহস্যময় ছিল। প্রিয় লিসেনার্স, আপনারা যদি কলাকোপায় যান, আনসার ক্যাম্পের সেই ঘাটটা এখনো দেখতে পাবেন ইসামতি নদীর তীরে। এটাই ছিল সেই জমিদারের ঘাট, যেই ঘাটে ওই যে মেয়েটি, সেই মেয়েটি হয়তো বা গোসল করতে আসতো পরিবারের নারী সদস্যদের সাথে। আর এখান দিয়ে মাছ ধরার ঘটনাগুলো ঘটেছিল মানিকের সাথে। সেখান থেকে ওই দাদুর সাথে পরিচয়, ওখান দিয়েই সেই পুরোহিতরা আসতেন। এখন সেই জৌলস নেই, সবকিছু হারিয়ে গেছে। শুধু কালের সাক্ষী হয়ে জমিদার বাড়িগুলো এখনো ধুকে ধুকে টিকে আছে। অনেকে সেই জমিদার বাড়িগুলো দেখতে যান। আরিফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, এমন একটি ঘটনা আপনি আমাদের লিসেনারদের জন্য পাঠিয়েছেন। প্রবাস জীবনে অনেক কষ্টের মধ্যে থেকেও, লেখাপড়ার চাপের মধ্যে থেকেও আপনি ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই জন্য আপনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।